নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য শর্টকাট কি কন্ট্রোল এন। আমরা এখন কোন সাইজটা নিয়ে কাজ করব? ডিফল্ট। যেহেতু আমাদের এই মুহূর্তে কোনো চুজেবল সাইজ নেই, সেজন্য আমরা এখান থেকে ডিফল্ট ফটোশপ সাইজটা নিয়ে ওকে করে দিচ্ছি। আমার জাস্ট ডকুমেন্টটা সেট আপ হয়ে গেল। তো আজকে এই মুহূর্তে আমরা দেখবো যেটা সিলেকশনের টোটাল ডিটেলসটা, অর্থাৎ সাব সিলেকশন সহ যত কিছু আছে সবকিছুই। সিলেকশন টুলস কোনটা কোনটা এখানে কে বলতে পারবেন? উপরের এটা কি টুলের ভিতরে পড়ে? সিলেকশন টুল। এগুলা সিলেকশন টুল। আমি গতকালকে বা গত ক্লাসে আমি যেটা দেখিয়েছিলাম রেক্টেঙ্গেল মার্কিং টুল কিভাবে ইউজ করে, ইলিপ্স টুলটা কিভাবে ইউজ করে, এগুলো দেখিয়েছি, মনে আছে তো সবার? আচ্ছা, এরপরে এই টুলটাতে এসে এখানে শুধু লেসো টুলটা দেখিয়েছিলাম, যেটাকে আমরা ফ্রি হ্যান্ড টুল বলতেছি। আই মিন ড্র করতে পারছি আমরা ইচ্ছে মতোই। এর নিচে আরো দুইটা টুল আছে, একটা হচ্ছে পলিগন লেসো টুল আর একটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এই দুটো টুলকে আমরা দেখবো, তারপর আমরা সাব সিলেকশন গুলোকে দেখবো। পলিগন লেসো টুল যেটা আছে, এই টুলটার কার্যকারিতাটা কেমন দেখেন। আমরা যখন এই টুলটা সিলেক্ট করলাম সাথে সাথে কার্সরের আকারটা একটু চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে রূপ চেঞ্জ হয়ে গেছে, নতুন টুলস আসছে। আমরা এটাকে কাজ করতে হলে জাস্ট শুরুতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করা মানে হচ্ছে আপনি আপনার এন্ট্রি পয়েন্ট বা স্টার্টিং পয়েন্টটা শুরু করেছেন এখান থেকে। যখনই আপনি ক্লিক করেছেন, এবার দেখেন আপনি যেদিকেই যাচ্ছেন আপনার পিছনে পিছনে কিন্তু লাইনটা যাচ্ছে, কিন্তু লাইনটা হচ্ছে স্ট্রেট, এক্স্যাক্টলি লাইনটা স্ট্রেট। ফ্রি হ্যান্ডটা কি হয়েছে, আমি ক্লিক করে ধরে রেখে ড্রাগ করলেই আমি যেভাবে ড্রাগ করছি সেভাবে সে সিলেকশন তৈরি করছে। বাট এটা একটা ক্লিক করলাম তারপর সে লিঙ্ক ক্রিয়েট করে ফেলছে। এবার আমি যেদিকেই যাচ্ছি সে আমার পিছনে আছে, বাট স্ট্রেট ভাবে আছে। আমি এখান থেকে এখানে একটা এখন এই জায়গায় একটা ক্লিক করলাম, এবার দেখেন ক্লিকের সাথে সাথে পয়েন্টটা এখানে চলে গেছে। এরপর আমি চাইলে এখানে ক্লিক করতে পারছি, এখানে বাড়ছি, এখানে বাড়ছি। দ্যাট মিনস হচ্ছে আমি যেভাবেই করি না কেন এটাকে স্ট্রেট ভাবে আমাকে কাজ করতে হচ্ছে। ফাইনালি গিয়ে একদম লাস্টে গিয়ে দেখেন কিভাবে মিলিয়ে দেবো। এখন একদম প্রথম স্টার্টিং পয়েন্টে যদি আপনি ধরেন, অটোমেটিক দেখেন আপনার সিম্বলের পরে একটা গোল সিম্বল চলে আসছে। দ্যাট মিনস সে বলছে এবার যদি আপনি ক্লিক করে দেন দুইটা জয়েন্ট হয়ে যাবে এবং সিলেকশনে রূপান্তর হবে। আমরা কি করি, একটা ক্লিক করি নরমালি, দেখেন এবার সিলেকশনে কনভার্ট হয়ে গেছে। যখনই সিলেকশনে কনভার্ট হয়েছে তখন এবার আমার কাছে অপশন তৈরি হয়েছে কালার দেওয়া বা আদার্স বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে পলিগন লেসো টুল। এর পাশে আরেকটা টুলস দেখেছি, সেটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক মানে কি? ম্যাগনেটিক আমরা কি বলি, চৌম্বকীয়, তাই না? চৌম্বকের ধর্মটা কি? আকর্ষণ করা। মানে চৌম্বকটা আমরা কিছু একটাতে লোহাতে ধরলে তার বিপরীত কিছু একটা ধরলেই সে আকর্ষণ করছে। এই ম্যাগনেটিক যে লেসো টুলটা আছে সেটাও এরকমই কাজ করবে। এই কাজটা আমাদের একটু ডিফারেন্ট ওয়েতে সে দেখাবে। কিভাবে দেখেন, আমরা একটা ছবিকে নিয়ে আসি আজকে, তাহলে আমরা একটু ইজি বুঝতে পারবো। পেন টাইপ নিয়ে আসলে বেটার হতো, কিছু ছবির কালেকশন ছিল। এক মিনিট। আচ্ছা, আমরা একটা ইমেজকে নিয়ে আসি, ইমেজ কাটবো আমরা আজকে ওটার মাধ্যমে। দেখেন এখানে জাস্ট নর্মাল একটা ইমেজ আছে, ইমেজটাকে আমি একটু ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে উপরে এনে ছেড়ে দিলাম, সাথে সাথে আমার এখানে ওপেন হয়ে গেল। এই যে ছবিটা আছে, ডাকের ছবিটা আছে বা কার্টুনটা আছে, ক্যারেক্টারটা, আমি চাচ্ছি শুধুমাত্র এই ক্যারেক্টারটাকে সিলেক্ট করব। তাহলে এখানে কোন টুলটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করবে কে বলতে পারবেন? আমরা এই পর্যন্ত যতটুকু শিখেছি ততটুকু মনে হচ্ছে যে লেসো টুলটা, তাই না? বাট লেসো টুলটা দিয়ে আমরা যদি ড্র করতে চাই আমাদের হ্যান্ডটা আসলে অনেক স্ট্রং হতে হবে। আই মিন আমি যেভাবে চাচ্ছি সেভাবে যেতে হবে। কিন্তু কি হয়, আমরা যখন ড্র করতে যাই একটু 19-20 হয়ে যায়, উপরে চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। এই যে প্রবলেমটা আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, লেসো টুল দিয়ে আমরা যখন ড্র করছি এই পর্যন্ত ঠিক আছে, হঠাৎ করে দেখা যায় যে একটু উপরে উঠে গেছে অথবা একটু নিচে নেমে গেছে, দেখি না আমরা? দ্যাট মিনস হচ্ছে আমরা এই কন্ট্রোলিংটা এখন যেভাবে ফাস্ট করতে পারছি আপনারা এতটা ফাস্ট করতে পারবেন না, তখন প্রবলেমটা দেখা দিচ্ছে। আবার যদি আমি এই টুলে যাই, পলিগন লেসো টুলে, সেখানে সম্ভব হচ্ছে না, বিকজ এটা রাউন্ড করা আছে। এখন এটা কি হচ্ছে না, দুইটা টুলসে আমরা ফেইলর এই জায়গাতে। আবার এখানে যদি আমরা চাই রেক্টেঙ্গেল দিয়ে সম্ভব না সিলেক্ট করা, সেটাও বাদ। আমরা যদি চাই এটাকে ইলিপ্স দিয়ে সিলেক্ট করা, ইলিপ্সটা আমরা পাচ্ছি না, বিকজ আমাদের এই যে কর্নারগুলো আছে এগুলো কোথায় যাবে। ঠিক আছে, ঠিক এই রকম মুভমেন্টগুলোতে আমাদেরকে হেল্প করবে হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলটা। এই টুলটা কি করবে দেখেন, এই জায়গায় যে কোনো একটা জায়গাতে আমি যদি ক্লিক করি, স্টার্টিং পয়েন্ট লাইক এখানে ক্লিক করলাম, বলেন এই কালারটা এবং এই কালারটাতে একটা পার্থক্য তো আছে, তাই না?
এই যে পার্থক্যটা আছে, প্রথমবার যদি আপনি তাকে ধরিয়ে দেন, এরপর যদি আপনি তার কাছাকাছি দিয়ে নিয়ে যান, সে অটোমেটিক চুম্বকের মতো টেনে টেনে তা ঠিক করে দেবে। দেখি আমরা তার একটি প্র্যাকটিক্যালি দেখি। এখানে আমি এসে বললাম যে এই জায়গায়, অর্থাৎ এটার সাথে আমি সিগন্যাল করে দিলাম বা আমি স্টপ একটা পয়েন্ট ক্রিয়েট করে দিলাম। এবার আমি যদি তার আশেপাশে দিয়ে নিয়ে যাই, সে অটোমেটিক দুইটা কালার মাঝখান দিয়ে নিয়ে যাবে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এখানে আসার পরে দেখেন আমি একটু কিন্তু ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু এটা অটোমেটিক কিন্তু ধরে ফেলতেছে, দেখতে পাচ্ছি আমরা। এতটা স্মুথলি কি আমরা লেসো টুল দিয়ে পারতাম? আমরা একটু খেয়াল করে দেখেন কতটা দ্রুত আপনি এটাকে কভার করতে পারছেন। আমরা একটু দূরে দিয়ে নিয়ে যাই অথবা কাছে দিয়ে নিয়ে যাই, সে কিন্তু অটোমেটিক ডিটেক্ট করছে। এই যে দেখেন অনেক বেশি দূরে দিয়ে নিয়ে যাওয়ার কারণে এদিকে ধরতে পারেনি। এখন আমরা যদি এরকম ভুল করে ফেলি তাহলে কি করার আছে? তাহলে যেটা করণীয় ব্যাক স্পেস। দেখেন ব্যাক স্পেস দিচ্ছে, সে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এবার আমি এখানে আসলাম, আবার এখানে এসে জাস্ট ক্লিক করে তার আশেপাশে দিয়ে নিয়ে যাচ্ছি, অটোমেটিক সে ডিটেক্ট করে এই জায়গায় নিয়ে আসলো। এবার দেখেন তো আমার টোটালটাই সিলেক্ট হয়ে গেছে না? এটা কিন্তু অনেক সহজেই পসিবল হয়েছে। দ্যাট মিনস ম্যাগনেটিক টুলটা হচ্ছে দুইটা কালারের যে মাঝখানে যে পার্থক্যটা আছে, মেইন ডিভাইডটা আছে, সেটাকে কেন্দ্র করে সে কাজ করছে। ক্লিয়ার হতে পেরেছে? এটা হচ্ছে ম্যাগনেটিক টুল বা ম্যাগনেটিক সিলেকশনটা। সরি, একটু ব্যাক স্পেস করবো। যদি আমাদের একটু ভুল হয়ে যায়, ব্যাক স্পেস দিলে সে আস্তে আস্তে পিছনের দিকে চলে যাবে। এটা লিখতে পারেন, চাইলে নোট করে রাখতে পারেন। হ্যাঁ, সেটাও ব্যাক স্পেস দিলে এটা ব্যাকে চলে যাবে। আচ্ছা, দ্যাট মিনস এইটার মাধ্যমে আমরা মোটামুটি এখন চিন্তা করতে পারছি যে কোনো ছবিকে কিন্তু আমি এবার খুব সহজেই ধরতে পারবো। কিন্তু আসলে এখানে একটু পার্থক্যও আছে। মূল বিষয়টা কি, দুইটা কালার যদি খুব কাছাকাছি হয়ে যায়, খুবই কাছাকাছি হয়ে যায়, তাহলে কিন্তু সে ধরতে একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক বিষয়। তখন আমরা অ্যাডভান্স টুল ইউজ করবো, আই মিন পেন টুল, যেটা আমরা এখনো দেখিনি। আমাদের 4 নাম্বার ক্লাসে আমরা পেন টুল দেখবো। তখন আসলে যত কালারের পার্থক্য থাকুক না কেন, কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো করেই কারেকশন করে নিতে পারবো বা সিলেকশনটাকে ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এটুকুলো আমাদের বেসিক সিলেকশন গুলো। এবার অ্যাডভান্স কি বলছি? অ্যাডভান্স হচ্ছে দেখেন, যখনই আমরা কোনো একটা সিলেকশন টুলের উপর ক্লিক করছি, সাথে সাথে উপরের এই যে অংশটা দেখা যাচ্ছে, এই অংশটা কিন্তু স্টিল রয়ে গেছে। এই টুলটাতে ক্লিক করছি, এখানেও কিন্তু স্টিল রয়ে গেছে। এই যে সিলেকশনের উপরে যে সিলেকশন গুলো আছে, এগুলোকে আমরা বলছি সাব সিলেকশন। অ্যাকচুয়ালি এগুলোর সমন্বয়ে আমরা সিলেকশনটাকে আরো স্মুথ করতে পারবো, আরো দ্রুত রেজাল্ট নিয়ে আসতে পারবো। তো ঠিক আছে, দেখা যাক কিভাবে সেই দ্রুত রেজাল্ট গুলো নিয়ে আসা যায়। আমরা এটা যেটা আছে, এটা একটা আপাতত দরকার নেই, আর আমরা এটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবার যে কোনো একটা সিলেকশনে যাওয়ার পরে উপরের দিকে যা দেখতে পাচ্ছি, এখানে 4টা সিলেকশন, সাব সিলেকশন রয়েছে। একদম ফার্স্ট যেটা আছে, এটা হচ্ছে নিউ সিলেকশন। আপনাদের এরকম একটা কোশ্চেন থাকতে পারে যে সিলেকশনে সাব সিলেকশন কয়টা? তাহলে আমরা এখান থেকে অনায়াসে বলতে পারছি 4টা। নামগুলো একটু মুখস্থ রাখতে হবে আপনাদেরকে, এবং প্রতিটা আমি বলবো কোনটার কি কাজ আছে, আপনাদের একটু নোট করতে হবে। এতক্ষণ পর্যন্ত প্রথম যে সিলেকশনটা সিলেক্ট করা আছে, এটার নাম হচ্ছে নিউ সিলেকশন। আপনারা যখনই বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, একটু টুলসগুলোর উপরে হালকা 2 থেকে 3 সেকেন্ড সময় ধরে রাখবেন। ধরে রাখার সাথে সাথেই নামটা দেখিয়ে দিবে এই টুলসটার নাম কি। প্রথম টুলসটা আছে, এটার নাম হচ্ছে নিউ সিলেকশন। পরের টুলটার নাম হচ্ছে অ্যাড টু সিলেকশন। একটু লিখে নেন আপনারা, অ্যাড টু সিলেকশন। থার্ডটা হচ্ছে সাবট্রাক্ট, মানে এটা সংক্ষিপ্ত হচ্ছে সাবট্রাক্ট। আর যদি টোটালটা লিখতে চান তাহলে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন লিখতে পারেন, সংক্ষিপ্তটাই লিখে রাখেন সাবট্রাক্ট। এবং 4 নাম্বারটা হচ্ছে ইন্টারসেক্ট। আমি ধরছি, আপনারা দেখে নেন, ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এই 4টা সাব সিলেকশন আমরা সিলেকশনের আওতায় পাবো। দেখতে পেরেছি? ওকে, এবার দেখি এতদিন পর্যন্ত আমরা প্রথমটা নিউ সিলেকশনটা নিয়ে কাজ করেছি। আসলে নিউ সিলেকশনটার কাজটা হচ্ছে, যখনই আপনি কোনো একটা টুলসকে সিলেক্ট করবেন, এরপর একটা সিলেকশন তৈরি করেছেন,
তৈরি করার পরে আপনার ইচ্ছে হতে পারে যে আমি আরেকটা সিলেকশন বানাই। যখন আমি এটার পাশাপাশি আরেকটা সিলেকশন বানাচ্ছি, আগের সিলেকশনটা কোথায় চলে যাচ্ছে, হাওয়া হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। এই যে আগের সিলেকশনটা মিশে গেল, দ্যাট মিন্স আমরা বুঝতে পারছি প্রতিবার সে নতুন নতুন করে সিলেকশন ক্রিয়েট করছে, যার কারণে এটার নাম করা হয়েছে নিউ সিলেকশন। আচ্ছা, এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশনটা আসলে কি? অ্যাড টু সিলেকশনটা হচ্ছে একটা সিলেকশন থাকা অবস্থায় আমি আরেকটা সিলেকশন বানাতে চাচ্ছি। বুঝতে পারছি? একটা সিলেকশন থাকা অবস্থায় আমি আরো একটা সিলেকশন বানাতে চাচ্ছি, তাহলে আমাকে হেল্প করবে অ্যাড টু সিলেকশন। আমরা একটু দেখে রাখি, এটা একটা সিলেকশন, আমি চাচ্ছি এর পাশাপাশি আরেকটা সিলেকশন এখানে বানাবো। দেখেন এখন কি গেছে, এখন তো যায়নি। আগে যখন নিউ সিলেকশন অবস্থায় ছিল তখন আমি একটা বানানোর পর একটা বানাতে গেলেই আগেরটা চলে যেত, বাট অ্যাড সিলেকশন দেওয়ার পরে আমি যতগুলো সিলেকশন বানাচ্ছি সবগুলোই আছে। এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি, নতুন একটা লেয়ার নিলাম এবং কালার অ্যাপ্লাই করি, তাহলে কয়টা বক্সে কালার অ্যাপ্লাই হবে এট এ টাইম? 5টা। যতগুলো বানিয়েছি আমরা একটু অ্যাপ্লাই করে দেখি, সবগুলো বক্সে কিন্তু এট এ টাইম কালার অ্যাপ্লাই হয়েছে। দ্যাট মিন্স আমি যত ইচ্ছে তত এখানে সিলেকশন তৈরি করতে পারবো, যাকে আমরা অ্যাড টু সিলেকশন বলছি। আরেকটু যদি দেখে রাখি যে আমি এগুলো তো আলাদা আলাদা তৈরি করলাম, যদি কোনো একটা সাথে এইভাবে তৈরি করি, ঠিক এই মুহূর্তে বক্সটাকে এখানে দুইটা হবে না একটা হবে? আমরা একটু ছেড়ে দেখি, তাহলে দুইটা মিলে এখন কি হয়ে গেছে, একটা বক্স হয়ে গেছে। যেটা আছে এটার সাথে এক্সিস্টিং সে অ্যাড করে নিয়েছে। আমরা চাইলে এভাবেও কিন্তু আমরা অ্যাড সিলেকশন যেগুলো আছে এগুলোকে ইউজ করতে পারি। সো নোটটা আপনারা এভাবে রাখেন, অ্যাড টু সিলেকশন হচ্ছে এক্সিস্টিং, অর্থাৎ যে সিলেকশনটা আছে তার সাথে কিংবা তার থেকে আলাদা আর একটা নতুন সিলেকশন বানাতে গেলে আমরা ইউজ করব। অ্যাড টু সিলেকশনটা যেই সিলেকশনটা আছে তার সাথে নতুন একটা সিলেকশন অ্যাড করতে চাইলে ইউজ করব। নোট করছেন? অ্যাড টু সিলেকশনটা হচ্ছে যে সিলেকশনটা আছে এটার সাথে আরেকটা নতুন সিলেকশন আমরা যদি অ্যাড করতে চাই তাহলে ইউজ করব। এখানে আমরা এখন একটা লিফট নিলাম, এটা একটা সিলেকশন তৈরি করেছি, নিউ সিলেকশন। এখন আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। সবাই লিখেছি তো নাকি? এটা হচ্ছে অ্যাড সিলেকশনটাকে দিয়ে আমি এই কর্নারে, দেখেন এই কর্নারে জাস্ট হচ্ছে সিম্পল ভাবে এটা অ্যাড করে দিলাম, এই কর্নারে সিম্পল ভাবে এটাকে অ্যাড করে দিলাম। একটু পরিবর্তন চলে আসছে না? কিন্তু পরিবর্তন চলে আসছে, যেটা আমরা দুইবারে করতে হতো এটা এখন একবারে চলে আসছে। আচ্ছা, আমরা এটাকে এভাবে রাখি, আবার এখানে এবার প্র্যাকটিসে চলে আসি। যতটুকু করবো এক্সিস্টিং ওটাকে অ্যাপ্লাই ওখানে করব। এরপর থার্ড যেটা আছে এটার নাম কি বলেছিলাম? ইন্টারসেক্ট। মনে আছে? ইন্টারসেক্টটা আসলে কি কাজ করবে? ইন্টারসেক্টটা হচ্ছে লাইক আমি একটা সিলেকশন করেছি, সিলেকশন করার পরে ইন্টারসেক্টটা সিলেক্ট করলাম। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে ধরি তাহলে বলেন তো কি হচ্ছে? দুইটা মিলে একটা হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এরকম হয়ে যাচ্ছে। ওকে, আমি এটা বাদ দিয়ে এবার এটাকে সিলেক্ট করলাম, সাবট্রাক্ট, সরি ইন্টারসেক্ট বলছি, সাবট্রাক্টে আমি গেলাম, 3 নাম্বারটা ধরলাম, ধরার পরে এখান থেকে গিয়ে আমি এটাকে এবার ছেড়ে দিই, এই এতটুকু করলাম, ছেড়ে দিলাম। এবার দেখেন তো কি হয়েছে, কেটে গেছে। দেখতে যতটুকু অংশ আমি দেখিয়ে দেব ততটুকু অংশ কেটে যাবে। আমরা জাস্ট একটু সহজ করে একটা উদাহরণ দিই। এরকম একটা গোল আছে, আমি এখান থেকে উপর দিকে 3 নাম্বারটা ধরে এটাকে ক্রিয়েট করলাম। এটা কিসের মতো হয়ে গেছে? চাঁদের মতো হয়ে গেছে। আমরা চাইলে চারটাকে একটু সুন্দর করে বানাতে পারি, অর্থাৎ জাস্ট একটু সিম্পল এটা দিতে পারি। এবার আপনি কোন একটা কালার দেন, দেখেন একদম সিম্পল, যেটা আমরা নর্মালি আসলে ক্লিক করে বানাতে গেলে অনেক সময় আমাদের লেগে যেত। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে আমাদের সাবট্রাক্ট যেটা আছে এটা হচ্ছে যে সিলেকশনটা আছে তার উপরে আমি যতটুকু দেখিয়ে দেবো অতটুকু অংশকে ডিলিট করে দিবে। ক্লিয়ার তো? আমরা একটা নোট রাখি, সাবট্রাক্ট। যে সিলেকশনটা আছে তার উপরে যদি নতুন সিলেকশনের মাধ্যমে দেখিয়ে দিই, যতটুকু অংশ দেখাবো ততটুকু ডিলিট হয়ে যাবে। সাবট্রাক্টটা হচ্ছে একটা সিলেকশন আছে তার উপরে যদি আরেকটা সিলেকশন দেখিয়ে দেই তখন যতটুকু অংশ দেখিয়ে দিব ততটুকু ডিলিট করে দেবো।
অর্থাৎ মুছে দেবে। আচ্ছা, এই জিনিসটাকে এখন আমরা এখানে অ্যাড করি না, যেটা দেখেছি। এখন আমি বাইরের দিকে আসলাম, 3 নাম্বারটা সিলেক্ট, সাবট্রাক্ট সিলেক্ট আছে, আমি এই জায়গাটুকু মুছে দিতে চাচ্ছি। মুছতেছে? কোনো কাজই তো করতেছে না। রিজনটা কি বলেন তো? হ্যাঁ, এখন আপনার বাসায় গিয়ে প্র্যাকটিস করতে গেলে এরকম একটা প্রবলেম ফেস করবেন যে আমি বারবার 3 নাম্বারটা দিচ্ছি, কিছুই হচ্ছে না, কাটতেছে না কেন। আসলে মূল ঘটনা হচ্ছে আপনি কাকে বাদ দিতে পারবেন, যেটা থাকবে তাকেই। তো এখানে কোনো সিলেকশন আছে? বাইরে কোনো সিলেকশন নেই। আমি যদি এখন আপনাদেরকে, যারা এখানে আছেন, আমি যদি হঠাৎ করে ওনাকে বলি যে আপনি রুম থেকে বের হয়ে যান, তাহলে কিন্তু উনি বের হতে পারছে। আর উনি রুমের বাইরেই আছে। আমি যদি বলি রুম থেকে বের হন, উনি কি পারবে বের হতে? কারণ উনি তো বাইরেই আছে। এখানে সিলেকশন আছে, তাকে বলছি তুমি ডিসিলেক্ট হও, তাহলে সম্ভব। কিন্তু সিলেকশনে নেই, তাকে বলছি ডিসিলেক্ট হও, তাহলে তো সে রেজাল্ট দেখাতে পারবে না। সো এখানে যেহেতু এটা সিলেকশনের বাইরে, তাই কাজ করতে পারছে না। আমি যদি সিলেকশনটা এখানে দিই, সাবট্রাক্টটাকে, তাহলে কি কাজ করবে? আমরা এবার দেখি তো এখানে কাজ করতেছে কিনা। এখানে আসলাম, আসার পরে এটাকে দিলাম, কাজ করতেছে? এবার তো কাজ করার কথা ছিল, এই যে এখানে রাখলাম, রাখার পরে কাজ করতেছে না? কাজ করতেছে না? করতেছে না? সরি, শেট, আমি সবটা কেটে দিয়েছি। আমি আরেকবার বানিয়ে দিই। এটা একটা, আমি এটা দিয়ে দেখাই। এখানে গেলাম, দেখেন এখানে দিচ্ছি কাজ করতেছে না, কিন্তু এখানে দিচ্ছি যে কাজ তো করতেছে। রিজন কি? এটা তো সিলেকশনের ভিতরেই আছে। এটা তো আসলে সিলেকশনের ভিতরে আছে। এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি, এটাতে কালার অ্যাপ্লাই হবে বাইরে? এখানে হবে? এখানে হবে? এখানে হবে না, কারণ দেখে আমি সিলেকশনের বাইরে দিয়ে দিয়েছি। এবং আমি কালার দিয়ে দেখি, অল্টার ডিলিট দিয়ে, আমরা অল্টার ডিলিট দিলাম, দিয়ে দেখছি, দেখেন এখানে হয়নি, এখানে হয়েছে। কিন্তু এখানে রিজন যেটা, আমি থার্ডটা দিয়ে এটাকে বের করে ফেলে দিয়েছি। ক্লিয়ার করতে পেরেছি? আমরা এবার টোটাল জিনিসটাকে দেখি, আরেকবার প্র্যাকটিস করে 3টা টুলকে একসাথে। আমি ফার্স্ট নিউ সিলেকশন নিলাম। নিউ সিলেকশন নিয়ে আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। অ্যাড সিলেকশন নিলাম, এখানে একটা অবজেক্টকে এদিকে 2টাকে অ্যাড করলাম। এবার একটু কালার দিয়ে দেখি কেমন আসে। একটা নতুন লেয়ার নিচ্ছি, লেয়ার নেওয়ার পরে আমি অল্টার ডিলিট দিচ্ছি। টোটালটা যদি কালার আসছে, তাই না? আমরা এবার একটু ব্যাকে যাচ্ছি, আবার আগের জায়গায় আসলাম। এবার থার্ডটাকে দিলাম। থার্ডটাকে দিয়ে আমি এখানে এখানে দুই পাশে 2টাকে আমি দিয়ে দিলাম। এবার যদি আমি কালার দেই, আমি কি করছি? অল্টার ডিলিট। এটা চোখ কি বাদ চলে গেছে না? চলে গেছে। এখন আমি চাচ্ছি তার ভিতরে এই পাশে একটা গোল বৃত্ত দিয়ে কালার দেবো, এখানে একটা কালার দেবো, এট এ টাইম। দেখেন আবার আগের জায়গায়। এখন এটার ভিতরে যদি আমি আরেকটা বক্স অথবা সিলেকশন তৈরি করতে চাই, তাহলে কে হেল্প করবে? এটা না এটা? 2 নাম্বারটা, অ্যাড সিলেকশন 2 নাম্বারটা। এখানে গেলাম, এখানে গিয়ে এই একটা বানালাম, এই একটাকে বানালাম। এবার যদি আমি অল্টার ডিলিট দিই, এবার টোটাল জিনিসটাই কিন্তু একটা সিলেকশনের মাধ্যমেই হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমার এটা একটা সিলেকশন ছিল, তার সাথে অ্যাড সিলেকশন দিয়ে 2টাকে অ্যাড করেছি, তারপর হচ্ছে সাবট্রাক্ট দিয়ে 2টাকে বাদ দিয়েছি, তারপর আবার অ্যাড দিয়ে এই 2টাকে অ্যাড করেছি। বুঝতে পেরেছি টোটাল থিমটা? আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এই জন্যই বারবার করে, যেন সাব সিলেকশনগুলো ক্লিয়ার থাকে। প্লিজ। হ্যাঁ, এখনো তো আমরা হচ্ছে এট এ টাইম, আমরা যখন চোখের কালার চেঞ্জ করতে যাবো সবগুলোকে আলাদা আলাদা লেয়ার করতে হবে। আমরা এখন সাব সিলেকশনটাকে বুঝতে চাচ্ছি, সাব সিলেকশনটা কোথায় কিভাবে কাজ করে। ঠিক আছে? হ্যাঁ প্লিজ। এখন সিলেকশন করার পর, এটা তো আমরা এট এ টাইম সিলেকশন করছি। এখন আমরা চোখের বলকে সরাইতে পারবো না, এটাকে যদি সরাইতে হয় সবগুলো আলাদা আলাদা বানাতে হবে। আমি বলেছিলাম না আলাদা আলাদা লেয়ার। আমরা এটা শিখতেছি কেন? আমরা এই জন্য শিখতেছি, কোন একটা সার্কেল আমি বানালাম, এটা একটা বানালাম, বানানোর পর এখানে আমার ইচ্ছে হচ্ছে এই কর্নারটুকু এটাকে ডিলিট করে দেবো, এই অংশটুকুকে আমি এই অংশটুকু রাউন্ড করে ফেলবো। কিভাবে করব? আমার সাবট্রাক্টটা আমাকে এখানে এই জায়গায় গিয়ে সাবট্রাক্টে গেলাম, যাওয়ার পর আমি রাউন্ডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে কর্নারটা আছে কর্নারটাকে দিয়ে দিই। সরি, এটা তো আমি 2 নাম্বারটা দিয়ে দিয়েছি, 3 নাম্বারটাতে কেটে গেছে। আমরা এটা শিখতেছি এই জন্য, যেন এই কাজগুলোকে আমরা সহজে করে ফেলতে পারি। ঠিক আছে? ওকে, এটা তো চলে গেল। এবার এটাকে একটু দেখি, ইন্টারসেক্টটা কি করে। ইন্টারসেক্টটা হচ্ছে সাবট্রাক্টের বিপরীত, শুধু এতটুকু লিখে রাখেন। ইন্টারসেক্টটা হচ্ছে সাবট্রাক্টের বিপরীত। হ্যাঁ,
হ্যাঁ বিপরীত দ্যাট মিন্স হচ্ছে এটা কেটে দেয় এটা অ্যাড করে দেয়। এটাকে আমি একটা বৃত্ত দিয়ে বোঝাই তাহলে বুঝতে পারবেন। দেখেন একটা অবজেক্ট বানিয়েছি, আমি যদি সাবট্রাক্ট ইউজ করতাম আর একটা গোল অবজেক্ট বানাচ্ছি অথবা সিলেকশন বানাচ্ছি, এই অংশটুকু যদি আমি এতটুকু দিয়ে দেখিয়ে দিতাম তাহলে দুইটা মিলে একটা হয়ে যেত, তাই না? আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এটাকে সিলেক্ট করলাম, এবার আমি আরেকটা বানালাম, দুইটা মিলে এখন এই যে দেখেন, সরি এই অংশটুকু যেটা আছে এটা বাদ দিয়ে দিচ্ছে, যতটুকু অংশ দেখিয়ে দিলাম ততটুকু অংশ বাদ দিয়ে দিচ্ছে। এবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আপনারা বুঝে যাবেন কাজটা কি। যতটুকু অংশ সিলেক্ট করেছি বা ডুপ্লিকেট হয়েছে শুধু ততটুকু অংশ থাকবে, বাকিটা চলে যাবে। সরালাম কিভাবে? ভেরি গুড কোশ্চেন। দ্যাট মিন্স আমি এই যে এটা বানালাম, বানানোর পর এটা নিচে চলে গেছে, উনি বলতেছে এটাকে কিভাবে উপরে উঠালেন। আপনারা প্র্যাকটিস করেছেন উপরে উঠে নাই, তাই না? এটাকে উপরে উঠানোর জন্য স্পেস ধরবেন, স্পেস ধরলে দেখেন এটাকে যেখানে ইচ্ছে সেখানে নিতে পারছে। দ্যাট মিন্স সিলেকশনটাকে আমরা যে কোনো জায়গায় নিতে হলে কোথাও কি ইউজ করতে হবে? স্পেস। তার সাথে কিন্তু মাউসটা ধরে রাখতে হবে, কারণ মাউসটা ছেড়ে দিলেই অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক এই জায়গায় অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, দ্যাট মিন্স আমার ইন্টারসেক্টটা কি করছে? সাবট্রাক্টটা হচ্ছে যতটুকু অংশ দেখিয়ে দিলাম ওটাকে বাদ দিয়ে দিয়েছে, আর ইন্টারসেক্টটা যতটুকু অংশ দেখিয়ে দিলাম ওটাকে রেখে দিয়েছে, ঠিক আছে। আরেকবার প্র্যাকটিস করে দেখি আমরা এটাকে। এখানে গেলাম, যাওয়ার পরে আমি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করেছি, ক্রিয়েট করার পর আমি ইন্টারসেক্টটাকে সিলেক্ট করলাম, এই কর্নারটাকে এখন আপনারা এবার বলেন কোনটা কতটুকু থাকবে কতটুকু যাবে। আমরা একটু সহজ করে বলতে পারি ওভারলেখিত অংশটুকু বা ওভারলে যতটুকু অংশ হবে একটার উপর একটা ঠিক ততটুকুই থাকবে, বাকিটা মুছে যাবে, ঠিক আছে। মাঝখানে যেটা আছে ওভারলে, ওভারলে বলা হয় কথাটাকে। হ্যাঁ, ওভারলে করার সাথে সাথে যতটুকু থাকবে অতটুকুই আমরা দেখতে পাবো, বাকিটা সিলেকশন আওতার বাইরে চলে যাবে। এটা হচ্ছে চারটা সাব সিলেকশন, যেগুলো আমরা সিলেকশন ইউজ করার সময় আমাদেরকে অনেক বেশি হেল্প করবে এবং কাজে অনেক দ্রুততা আনবে, অনেক দ্রুততা নিয়ে আসবে, ঠিক আছে। এই চারটা সিলেকশনকে আপনারা এখন একটু প্র্যাকটিস করবেন সবাই, চারটা সাব সিলেকশনকে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তাহলে ডিলিট করে দিয়েছেন, এটা ডিলিট করতে চাচ্ছেন, ডিলিট করতে চাচ্ছেন, অ্যাড করতে চাচ্ছেন, অ্যাড করতে চাচ্ছেন, তাহলে অ্যাড সিলেক্ট করেন একটু আগে, এখানে যান, এবার সবাই একটু দ্রুত প্র্যাকটিস করবেন। আজকে আমাদের প্র্যাকটিসের অনেকগুলো বিষয় আছে। প্রথম থেকে নিউ সিলেকশন থেকে শুরু করেন, দেখেন আপনি একটা সিলেকশনের ভিতরে দিয়ে সব বানাতে পারছেন। এখন তো ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি ছাড়া রাখবে, ছাড়া ছেড়ে দিবেন তো আপনি।
এতটুকু ওভারলে হয়েছে, অতটুকুই আছে, বাকিটা নেই। ঠিক আছে, ক্লিয়ার? আপনি ক্লিয়ার? আপনি ক্লিয়ার? আপনি ক্লিয়ার? আপনি অ্যাড করেছেন, ওকে নাইস। সালাদ দেওয়ার আগে আমি একদম লাস্টে এবার আপনি করতে চান সবগুলো। আচ্ছা, আমাদের এদিকে আবার এটা চলছে, এটা একটা বিষয়। আচ্ছা, মোটামুটি সবাই আমরা পেরেছি, অর্থাৎ এই 4টা সাব সিলেকশন আমরা ইউজ করতে পেরেছি। এরপরে আমরা কোন অপশনটা দেখবো একটু দেখি। আচ্ছা, এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে ফেদার। ফেদার শব্দের অর্থ কি? ফেদার মানে কি? পালক। পালক কেমন হয়? স্মুথ হয়। তো এই ফেদারটার কাজ আসলে কি আমরা একটু দেখার চেষ্টা করি। একটা ছবিকে নিয়ে আসি। বিভিন্ন সময় বিভিন্ন ছবি নিয়ে আমাদের কাজ করতে হবে। এক্স্যাক্টলি কোথায় ভিউ? হ্যাঁ, ভিউ। ভিউ থেকে আমি এখান থেকে এটা দিয়ে দিই, তাহলে সবগুলো দেখতে পাবো। আচ্ছা, এখান থেকে আমি একটু নেট থেকে নিয়ে আসি। দেখেন, আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই। এটা আনার কারণটা হচ্ছে কি, আপনাদের আরেকটা বিষয় শিখিয়ে দেওয়ার জন্য। সেটা হলো, আমরা যখন গুগলে সার্চ করি বিভিন্ন ছবির জন্য, তখন আমরা কোথায় যাই? ইমেজ সার্চ। জানি তো সবাই। আমরা যখন এই জায়গায় থাকি, নর্মালি বাংলা লিঙ্ক অ্যাড লিখে যখন আমি সার্চ করলাম, তখন অটোমেটিক এখানে ভিডিও বা আদার্স অনেক কন্টেন্ট জাতীয় অনেক তথ্য চলে আসছে। আমার আসলে এই ধরনের তথ্য দরকার নেই। গ্রাফিক ডিজাইনের দরকার কি? ছবি। তো সেই জন্য আমরা ইমেজে ক্লিক করলাম, যার কারণে আমার কাছে সবগুলো ইমেজের রেজাল্টই দেখাচ্ছে। এখানে দেখেন হাজার হাজার বা লাখ লাখ ছবি আছে, আপনি স্টেপ বাই স্টেপ সবগুলোকেই দেখতে পাবেন। কিন্তু দেখতে গিয়ে যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে যে
আপনি চাচ্ছেন ভালো কোয়ালিটির ছবি, ভালো কোয়ালিটির ছবি যদি না পান আপনার কাজটা কি সুন্দর হবে? সুন্দর হবে না। আমরা চাইলে কিন্তু যে কোনো টপিক্সের উপরে হাই কোয়ালিটির ছবিকে সার্চ করে বের করতে পারি, আর সেটা দেখার জন্য আমরা এখানে এসেছি। দেখেন এখানে অনেক ধরনের ছবি আছে, তার ভিতরে এই ছবিটাতে আমি ক্লিক করলাম। এই ছবিটা অনেকটা ঝাপসা ছবি, অনেক ঝাপসা না? রিজন কি? রিজনটা হচ্ছে এটার কোয়ালিটি আসলে ভালো না। এটা সাইজটা হচ্ছে 480 পিক্সেল বাই 360 পিক্সেল। 480 পিক্সেল 360 পিক্সেল অনেক ছোট্ট একটা ছবি। আমরা চাচ্ছি ভালো কোয়ালিটির ছবি। কিভাবে দেখেন, এখান থেকে আমরা টুলসে ক্লিক করব। যখনই আমরা ইমেজ সার্চ করব তারপর আমাদের কাছে টুলস শব্দটা চলে আসবে। টুলসে ক্লিক করার পরে বাম পাশে সাইজ আছে, এখানে ক্লিক করব। এখান থেকে লার্জে ক্লিক করব। যদি আপনি লার্জটা সিলেক্ট করে দেন আপনার এখানে যত ছবি আসবে সব ছবিগুলো আসবে ভালো কোয়ালিটির। এখন আপনি ছবির উপর ধরলে বুঝতে পারবেন, যেমন এই ছবিটা সাইজটা কত, 1600 পিক্সেল বাই 881 পিক্সেল, অবভিয়াসলি আগেরটা চেয়ে অনেক বড়। এখন এই টপিক্সের উপরে যতগুলো ভালো আছে সবগুলো এখানে চলে আসবে। আমরা যে কোনো একটা ছবিকে আপাতত নিয়ে আসি জাস্ট বোঝার জন্য। যেমন এই ছবিটা আছে, আমরা ছবিটা একটু লোড হয়ে নিই। হ্যাঁ, লোড হয়েছে। আচ্ছা, এবার আসি থার্ড বিষয়টা। এই ছবিটাকে নিয়ে আমার ফটোশপে নিতে চাই, কিভাবে নিতে পারবো? আমরা ওই দিন দেখেছি এটাকে সেভ করতে হয়, সেভ করে পরে ড্রাগ করে নিতে পারছি। আর একটু শর্টকাটে যদি নিতে চাই তাহলে যেটা করব, ছবির উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন কপি ইমেজ নামে একটা শব্দ আছে, এই কপি ইমেজে প্রেস করলাম। ইমেজটা কপি হয়ে গেছে, তাই না? এবার আমি পেস্ট করব কোথায়? আমার যেই ডকুমেন্টের দরকার আমি সেই ডকুমেন্ট, যেমন এখানে আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কিন্তু প্রবলেমটা কি হয়েছে দেখেন, আমি দুইটা জিনিস বোঝানোর জন্য এখানে এনেছি। আমি ওই ছবিটা এখানে পেলাম না। পেয়েছি? পাইনি, অল্প একটু জায়গা পেয়েছি। রিজন যেটা, ওই ছবিটা আসলে অনেক বড়। ওই ছবিটা এত বড় যে এই ডকুমেন্টে শুধুমাত্র তার এই কর্নারটুকু দেখা যাচ্ছে। এইরকম প্রবলেমগুলো আপনারা ফেস করবেন যখন ওইখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসবেন। যদি আমার ডকুমেন্টটা অনেক বড় হতো তাহলে এটাকে পেস্ট করলে কোনো সমস্যাই হতো না। যেমন আমি একটা বড় ডকুমেন্ট নেই, কিসের? আমি A4 সাইজের ডকুমেন্ট নিচ্ছি। আমি ইন্টারন্যাশনাল পেপার থেকে A4 সাইজের একটা ডকুমেন্ট নিলাম। এবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। দেখেন তো এবার টোটালটা দেখা যাচ্ছে না? দ্যাট মিনস A4 সাইজের জন্য এটা আসলে এক হিসেবে ছোট একটা ছবি, কিন্তু ওইটার জন্য অনেক বড় ছিল। আমি ক্লিয়ার করতে পেরেছি? আমরা যখন যে কোনো একটা ছবিকে আমরা এখান থেকে যদি আনতে চাই তাহলে দুইভাবে আনতে পারছি, একটা সেভ করে, একটা কপি করে। সেভ করব কখন, কপি করব কখন, দুইটা বিষয় আমরা সময়ের সাথে সাথে ম্যাচ করেই করে নেব। যেমন আমার এখানে এই ছোট ডকুমেন্ট ওপেন করতে গেলে যখন প্রবলেম হচ্ছে তখন এটাতে পেস্ট করতে গেলে অনেক সমস্যা হচ্ছে, তখন আমার উচিত ছিল আমি এখান থেকে সেভ ইমেজে দিলাম। যে কোনো একটা জায়গায় গিয়ে, লাইক ডেস্কটপে আছে, আমি এখান থেকে সেভ করলাম। সেভ করার পরে এখানে গিয়ে আমি এখান থেকে ড্রাগ করে নিয়ে এনে কোথায় ছাড়বো? এখানে ছাড়বো না উপরে ছাড়বো? উপরে। এখানে ছাড়লে কি হবে? এটার ভিতরে পেস্ট হবে, যেটা অলরেডি হয়েছে, ছোট্ট একটা জায়গা দেখা যাচ্ছে। সো আমি এটাকে বাইরে দিয়ে দিলাম। এবার শুধুমাত্র এই ছবিটা আমি এখানে দেখতে পাচ্ছি। ক্লিয়ার তো? ছবি আনার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ওয়েকে মেনটেন করতে হবে, প্রতিটাই দেখলাম। এবার আমরা এই ছবিটা আনার মূল কারণটা কি এবার একটু দেখি। মূল কারণটা হচ্ছে ফেদার বোঝার জন্য। আমি ঠিক এই মুহূর্তে জিরো ফেদারে আছে। জিরো থাকা অবস্থায় এখান থেকে যে কোনো একটা পোর্শনকে বা জায়গাকে আমি কেটে আমার ডকুমেন্টে নিয়ে যাব। আমরা এতগুলো ডকুমেন্ট ইউজ করার মূল কারণ কি? মূল কারণটা হচ্ছে 10টা ডকুমেন্ট থেকে 10টা ছোট ছোট অবজেক্টকে নিয়ে আমি একটা বানাবো, তাই না? আমি ধরে নিচ্ছি আমার মূল ডকুমেন্ট হচ্ছে এটা। আমি বিভিন্ন জায়গা থেকে ছবি কেটে কেটে এনে এখানে একটা বানাবো। কিভাবে কেটে আনবো? আমি এই জায়গায় এসে এই ছবিটা থেকে যে কোনো একটা জায়গায় কাটতে চাই, কতটুকু জায়গাকে কেটে নিতে চাই ততটুকু জায়গাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি সিলেক্ট করি, এখান থেকে আমি বলছি এই লেফটটাকে নিলাম, নিয়ে আমি বলছি এই যে অংশটুকু আছে তার ফেসে যতটুকু অংশ আছে এই ফেসের অংশটুকুকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কতটুকু অংশ কপি হলো? যতটুকু সিলেক্ট করেছি ততটুকু অংশ কপি হয়েছে। এবার এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কতটুকু এসছে? যতটুকু সিলেক্ট করেছি ততটুকু এখানে এসে পেস্ট হয়ে গেছে। দ্যাট মিনস এবার বলেন তো, যত ইমেজই হোক, ইমেজ থেকে ছোট ছোট জিনিসকে কেটে নাকি আপনি একটা জায়গায় ফেলতে পারবেন না? এখন কিন্তু পারা সম্ভব। আমরা অনেকগুলো ছবি নিয়ে এখন একটা ছবিকে তৈরি করতে পারবো। দেখেন শুধু ফেসটুকু এনেছি, তারপরেও এই টোটাল যে ডকুমেন্টটা সেটা ফুলফিল হয়ে গেছে। দ্যাট মিনস ছবিটা অনেক বড় ছিল। ওকে, আমরা এখানে একটু পেস্ট করি, তাহলে জায়গা বেশি পাবো, বুঝাতে আপনাদেরকে সহজ হবে। এখানে পেস্ট করি, এখানে পেস্ট করলাম, একটু বড় করলাম। দেখেন এটা একটা বিষয় আছে। এটা আমি যখন কপি করেছিলাম তখন আমার ফেদারের অ্যামাউন্ট কত ছিল? 0। এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেললাম আবার। এবার আমি ফেদার অ্যামাউন্টটা বাড়িয়ে দেবো। ফেদার অ্যামাউন্টটাকে আমি কত দিব? আমি জাস্ট নর্মালি আমি 40 দিলাম। 40 দিয়ে আমি এবার এখানে এসে এটাকে সিলেক্ট করছি।
সিলেক্ট করলাম, কোনো পরিবর্তন কি দেখতে পাচ্ছি? আপাতত না, আগের মতোই। এবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে নিয়ে আমি এই ডকুমেন্ট এটার পাশেই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন তো দুটো চরিত্রের পার্থক্য আছে আছে আগেরটা আমার যখন 0 ফেদার ছিল তখন দেখতে এমন, আর 40 দেওয়ার পরে দেখতে এমন। এই দুটোর ভিতরে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এটা আমার বোঝা যাচ্ছে, এটা একদম একটা জায়গা থেকে কেটে এনে আমি বসিয়ে দিয়েছি। আর এটা দেখা যাচ্ছে স্মুথ, অর্থাৎ এই কালারটা এটা থেকে আস্তে আস্তে উঠে এসে মিলে গেছে। বুঝতে পেরেছি? এটা হচ্ছে ফেদারের মূল কাজ। আমরা যখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিসকে কেটে আনবো, আনার পরে যদি ডিরেক্ট ফেদার ছাড়া আমরা ডিরেক্ট কেটে কেটে এনে বসাই, তাহলে মানুষ বুঝতে পারবে অনায়াসেই এটা এখান থেকে কাটছে, এটা এখান থেকে কাটছে। কিন্তু যখন ফেদার দিয়ে আমরা কেটে এনে বসাবো, তখন এতটা স্মুথ লাগবে, মনে হবে যে এটা এটারই একটা অংশ। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, এই ফেদারটা ইউজ করার সময় আমাদেরকে কিছু রুলস মনে রাখতে হবে। রুলসগুলো কি? এখন আমার কাছে মনে হচ্ছে যে ভালোই তো, যে ফেদার দিলে অনেক স্মুথ হয়ে যাচ্ছে, ফেদারটা বাড়িয়ে দেই। কতটুকু বাড়াতে পারবো ফেদার, কতটুকু মিলাতে পারবো? যেমন এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটাতে আমি 40 দিয়েছি, এবার আমি 40 না দিয়ে 100 দিলাম ফেদার অ্যামাউন্ট। 100 দেওয়ার পর আমি এবারে সিলেক্ট করছি, দেখি কাজ করে কিনা। আনলাম, সে কাজ করেছে। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। পেস্ট করে আমি একটু সরিয়ে দিলাম। দেখেন দুইটার ভিতরে আবার কিছু পার্থক্য তৈরি হয়ে গেছে। এটার চাইতেও এটা মনে হচ্ছে আর একটু বেশি স্মুথ হয়েছে। এবার আমি 100-র জায়গায় আরেকটু বাড়াচ্ছি, ফেদারে এখানে গেলাম, আমি দিচ্ছি 500, আরো মিলে যাক একদম। 500 দেওয়ার পর আমি এখানে এসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখলাম আমাকে এরর দেখাচ্ছে। এরর মেসেজটা আসলে কি? এখানে একটা মেসেজ লেখা আছে, ওয়ার্ডিং দেওয়া আছে, নো পিক্সেল আর মোর দ্যান 50% সিলেক্টেড। এই শব্দটার অর্থ কি বা এই লাইনটার অর্থ কি? তারা বলছে তুমি যতটুকু অংশ সিলেক্ট করেছো তার অর্ধেক পরিমাণ ফেদার দিতে পারবা, তার বেশি না। 50%-এর বেশি তুমি ফেদার দিতে পারবে না। অর্থাৎ তোমার অবজেক্টের সাইজ যদি হয় 500 পিক্সেল, ফেদার দিতে পারবো কত পিক্সেল? 250 পিক্সেল। 1000 পিক্সেল যদি আমার অবজেক্টের সাইজ হবে, ফেদার দিতে পারবো কত পিক্সেল? এইটাই হচ্ছে তার ক্যালকুলেশন বা রুলস। না হলে কি হবে, আপনাদের ম্যাক্সিমাম সময় প্রবলেমে ফেস করতে হবে। বিশেষ করে সিলেকশনের ক্ষেত্রে আমরা অনেকেই ভুলে যাই। অর্থাৎ আমি কি করলাম, 500 পিক্সেল দিয়ে কোনো একটা বড় ছবি কেটেছি, কাটার পর আমি ভুলে গেছি এটা 500 পিক্সেলে রয়ে গেছে। এবার সে কি করতেছে, নতুন ডকুমেন্ট দিয়ে কিছু একটা বানাতে চাচ্ছে। ওকে, বানাতে গেল, এখানে গিয়ে রেক্টেঙ্গেল দিল অথবা সে ইলিপ্স দিল। ইলিপ্স দেওয়ার পরে এবার সে বানাচ্ছে। দেখেন যখনই বানাতে যায় তখন এরর মেসেজ দেয়, তখন বলে আমার সফটওয়্যার কাজ করে না। সফটওয়্যার কাজ করছে না কেন বলেন তো? এই জায়গাটাতে 500 পিক্সেল দেওয়া আছে, এই অবজেক্টটা আসলে 500 পিক্সেলের চাইতে, অর্থাৎ 1000 পিক্সেল যদি আমরা বানাই তাহলে এটা সাপোর্ট করবে, আদারওয়াইজ সাপোর্ট করবে না। সো আমি এখানে যখনই আমরা করব, কাজ শেষ হলে এটা কত করে দেব? 0। আমরা এবার ফেদার দিয়ে একটা অবজেক্ট বানিয়ে দেখি। নর্মাল একটা অবজেক্ট 0 দিয়ে আমরা এটাকে একটা কালার দিচ্ছি, অল্টার ডিলেট, এরকম দেখা যাচ্ছে। এবার আমি এই জায়গায় গেলাম, ফেদার দিচ্ছি 15 দেওয়ার পরে এটাকে নিলাম, নতুন একটা লেয়ার নিলাম, আমি অল্টার ডিলেট দিলাম। দুটোর পার্থক্য বুঝতে পারছি? এটা একদম টোটালি ফেজ যতটুকু অংশ রেখেছি ততটুকুর বাইরে এক পিক্সেলও যায়নি, আর এটা হচ্ছে খুব স্মুথ ভাবে ছড়িয়ে গেছে। এটাই হচ্ছে মূলত ফেদারের কাজ। এখন আপনারা বলেন এটার কাজ আছে আমাদের প্র্যাকটিক্যালি যখন কাজ করব? আছে, অনেক আছে, অনেক। যখন ব্যানার বানাবেন, যখন বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করবেন, প্রতিটা জায়গায় কি করতে হবে, 5টা-7টা ছবির কম্বিনেশন করে আমাদের একটা বানাতে হবে। ঠিক ওই মুহূর্তে আমরা ফেদার ছাড়া আসলে স্মুথনেসটাকে নিয়ে আসতে পারবো না। এটা হচ্ছে সিলেকশনের সাব সিলেকশন, যাকে আমরা অ্যাডভান্স সিলেকশন বলে থাকি। ওকে, নাইস। তারপরে কি অপশন আছে? তারপরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এনটিএলআইস। এনটিএলআইসটা আসলে কি আমরা এটার মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখব। এনটিএলএসটা বর্তমানে অন করা আছে। অন করা অবস্থায় আমি একটা অবজেক্টকে তৈরি করব এবং সেখানে কালার দেব রেড, একদম জাস্ট বোঝার জন্য আপনাদের। এটা নতুন লেয়ার নিচ্ছি। এখন এরকম আসলো কেন বলুন তো? ফেদার দেওয়া আছে, আমরা দ্যাট মিনস ফেদারটাকে কমিয়ে নিই। এটা বানালাম এনটিএলএস অন থাকা অবস্থায়। এবার অফ রেখে একবার বানাই, তাহলে আমরা দুটো পার্থক্য ধরতে পারবো। অফ করে দিলাম, একটা অবজেক্ট বানালাম, একটা লেয়ার নিলাম, অল্টার ডিলেট, কন্ট্রোল ডি। দুটোর ভিতরে কোনো পার্থক্য ধরা যাচ্ছে? সূক্ষ্ম একটা পার্থক্য আছে। কোনটা বলেন তো? কোনটা?
এটা বেশি ভালো লাগতেছে না এটা বেশি ভালো লাগতেছে? এটা বেশি ভালো লাগতেছে। রিজনটা কি? এটা 4-5টা দেখেন আর এটা 4-5টা দেখেন। আমরা একটু জুম করে, ঠিক আছে, কন্ট্রোল প্লাস দিয়ে আমি একটু জুম করলাম, এবার ভালো বুঝতে পারবেন। এটার 5টা কতটা স্মুথ দেখেন আর এটার 5টা কেমন দেখেন। এটা কেমন কাটা কাটা দেখা যাচ্ছে না? আসলে ঘটনাটা কি হয়েছে, মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এন্টিএলএস যদি টিক মার্ক থাকে তখন সে অবজেক্টটাকে স্মুথলি তৈরি করে, চারপাশে স্মুথনেস তৈরি করে। আর এন্টিএলএস যদি না থাকে সে কোনো স্মুথনেস তৈরি করে না, সে ডিরেক্টলি অবজেক্টটাকে তৈরি করে। স্মুথনেসটা কি করে তৈরি করে সেটা জানা দরকার। স্মুথনেসটা তৈরি করার জন্য সে একটা ফর্মুলা ইউজ করে, আর সেটা হচ্ছে লাস্ট যে অবজেক্টটা আছে বা পিক্সেলটা আছে তারপরে সে একটা শ্যাডো পিক্সেল তৈরি করে। এনটিএলএস এর কাজটা হচ্ছে লাস্ট পিক্সেলের পর একটা শ্যাডো পিক্সেল তৈরি করে দেওয়া। শ্যাডো মিন্স একটা ছায়া তৈরি করে দেয়। এই ছায়াটার কারণে স্মুথ দেখা যাচ্ছে, আর এখানে ছায়াটা নেই বলে কি দেখা যাচ্ছে, একটু কাটা কাটা দেখা যাচ্ছে। আমরা আরো জুম করে দেখবো আসলে কি জিনিসটা করে কিনা। আমরা এবার প্লাসে যাচ্ছি, দেখেন আমরা শুরুতে এখানে যাই। এই যে ছোট বক্সগুলো দেখা যাচ্ছে এগুলো কিসের বক্স বলেন তো? এগুলা পিক্সেল। আমি বলেছিলাম এনটিএলএস হচ্ছে ওই জিনিসটা যেটা লাস্ট পিক্সেলের পর একটা শ্যাডো পিক্সেল তৈরি করবে। এটা হচ্ছে মূল কালার, এটার পরে এটা কি কালার আছে, হালকা একটা কালার শ্যাডো। এবার আমি সেম জিনিসটা ওইখানে দেখি, এটাতে দেখি, অনেক দূরে চলে গেছে। এই যে দেখেন এখানে লাস্ট পিক্সেল পর শ্যাডো পিক্সেল আছে নেই। এই রিজনে এটা অনেক ঝাপসা, মানে কাটা কাটা দেখা যাচ্ছে আর জিনিসটা অনেক স্মুথ দেখা যাচ্ছে। আমরা যখন ইউজ করব তখন এনটিএলএসটা অন রাখবো, আবার এনটিএলএসটা অফ রাখবো তখন যখন আমার লাস্ট পিক্সেলের পরে কোনো শ্যাডো পিক্সেল দরকার নেই। এগুলো কখন দরকার হয় এরকম বিষয়গুলোকে, এটা হচ্ছে মাঝে মধ্যে আমরা কি করি, বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট কিছু অবজেক্ট কেটে আনি, একদম ছোট সূক্ষ্ম ব্ল্যাক কালার হয়তো বা, ওই জিনিসটা কেটে আনার সময় আমার এটা যদি ইন্টারেস্ট সহ রাখি তাহলে শ্যাডো সহ চলে আসে, আর শ্যাডো আসলে এখানে এটা দেখে মানানসই মনে হচ্ছে না, অর্থাৎ মনে হচ্ছে এটা কেমন যেন মানে মিশে গেছে। আমি যাচ্ছি না মিশুক, এটা আলাদা দেখা যায়। ঠিক তখন আমরা ইন্টারেস্টটা অফ করে দিই, অফ করে দিয়ে ওই অংশটুকু শুধু কেটে আনি। বুঝতে পেরেছি? দ্যাট মিনস যদি লাগে আমরা যেন ইউজ করতে পারি সেই অপশনটা এখানে দেওয়া আছে, কিন্তু এই অপশনটা একটু কমই লাগবে। সো আমাদের সবসময় যেটা মাথায় রাখতে হবে ইন্টারেস্টটা অন রাখা, অন রাখলে এটা স্মুথ থাকবে। এই হচ্ছে এনটিএলএস এর মূল কাজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টাইল। স্টাইলটা কি? আমরা যখন সিলেকশন বানাচ্ছি এতক্ষণ ধরে বা এই পর্যন্ত বানিয়েছি, এই পর্যন্ত আমরা নর্মাল স্টাইলে ছিলাম, কিন্তু সিলেকশনের স্টাইল হচ্ছে তিনটা। একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে ফিক্সড রেশিও, একটা হচ্ছে ফিক্সড সাইজ। এই তিনটে স্টাইলে আমরা সিলেকশন করতে পারি। নর্মাল আমরা দেখে ফেলছি, নর্মাল নিয়ে কথা বলার দরকার নেই, অর্থাৎ আমরা যা ইচ্ছা তাই করব। কিন্তু আমার এমনও তো নিড আসতে পারে যে 20 পিক্সেল বাই 20 পিক্সেল একটা অবজেক্ট লাগবে, অথবা 500 পিক্সেল বাই 212 পিক্সেল একটা অবজেক্ট লাগবে, আসতে পারে না এরকম নিড? যখন এইরকম নিড আসবে তখন আমি কিভাবে এগুলো তৈরি করবো, তখন তো আমরা সেটা দেখিনি, এখন আমরা সেটা দেখব। সেই নিডটাকে ফিল আপ করার জন্য থার্ড অপশনটা, যেটা নাম হচ্ছে ফিক্সড সাইজ। ফিক্সড সাইজটাকে সিলেক্ট করার সাথে সাথেই দেখেন দুই পাশে দুইটা বক্স চলে আসছে, একটা উইথ, একটা হচ্ছে হাইট। উইথের ঘরে আপনি আপনার প্রয়োজনীয় অংশটুকু বসিয়ে দেবেন। লাইক আমি চাচ্ছিলাম কত পিক্সেল, 500 পিক্সেল ধরে নিচ্ছি। আমি চাচ্ছি উইথটা হবে 500 পিক্সেল আর হাইটটা হবে 300 পিক্সেল, 300। দেন এখান থেকে এবার আমি বলছি যে সরি, আমি ইলিপ দিয়ে বানিয়ে ফেলছি, আমি রেক্টেঙ্গেল দিয়ে বানাই তাহলে একটু সহজ হবে। এই সাইজটা দিলাম 64 না দিয়ে 500, আর এখানে হচ্ছে 300। এখানে এবার জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কত পিক্সেল বাই কত পিক্সেল তৈরি হয়েছে, 500 পিক্সেল বাই 300 পিক্সেল। দ্যাটস ইট। তার মানে আমার যদি কখনো নির্ধারিত কোনো সাইজের দরকার হয় তাহলে কোথায় যাবো, ফিক্স সাইজে। ওইখানে গিয়ে আপনি যা সাইজ দিয়ে দিবেন সেই সাইজটাই অনুসারে আপনার সিলেকশনটা তৈরি হয়ে যাবে। আমি এখানে বলছি 200 পিক্সেল বাই 200 পিক্সেল, 200 বাই 200। দেন এখানে ক্লিক করলাম, 200 বাই 200 তৈরি হয়েছে। এটা আমাদের দরকার আছে নাকি নেই? দরকার আছে। এটাকে ফিক্স সাইজ বলতেছি আমরা। ওকে, নাইস, ফিক্স সাইজটা বুঝতে পেরেছি। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন, তার সাথে নোট রাখবেন যে পরের পিএক্সটা দেখা যাচ্ছে কিনা। পিএক্সটা এনশিওর করতে হবে আপনাকে। পিএক্সটা যদি না থাকে পিএক্স লিখে দিতে হবে, হয় পিএক্স লেখা থাকবে না হলে ইনসি লেখা থাকবে, অর্থাৎ আপনি যে ইউনিটটা দিয়ে রেখেছিলেন সেটা এখানে থাকবে, ঠিক আছে? যদি ভুলে আপনি কিছু না লেখেন তাহলে ইনসিতে ক্যালকুলেট